বন্ধুরা, ডিভোর্সের 2 বছর পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা প্রাক্তন স্ত্রীকে দেখে থেমে গেল অর্ণবের পুরো জীবন। তারপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এমন গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগর শহর বাইরে থেকে শান্ত, সুন্দর, ব্যস্ত একটা শহর, কিন্তু এই শহরের অলিগলির ভিতরে লুকিয়ে থাকে হাজারো ভাঙা সম্পর্ক, অপূর্ণ স্বপ্ন আর না বলা কষ্টের গল্প। এই শহরেরই এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল অর্ণব মুখার্জির। বয়স প্রায় 32, লম্বা গড়ন, চোখে এক অদ্ভুত গভীরতা, এমন গভীরতা যা শুধু সেই মানুষদের চোখে দেখা যায় যারা জীবনে অনেক কিছু হারিয়েও চুপচাপ বেঁচে থাকে। অর্ণবের বাবা অনিল মুখার্জি ছিলেন ছোট্ট একটা বইয়ের দোকানের মালিক, আর মা সুলেখা দেবী সারা জীবন সংসার সামলেছেন। ছোটবেলা থেকেই অর্ণবের স্বপ্ন ছিল বড় কিছু করার, সমাজে সম্মান নিয়ে বাঁচার, আর সেই কারণেই গত 7 বছর ধরে সে দিন রাত এক করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। 7 বছর শুধু একটা সংখ্যা না, 7 বছরের না ঘুমানো রাত, 7 বছরের অপমান, 7 বছরের আত্মীয় স্বজনের কটু কথা। কিছু করতে পারলি না এখনো? এত পড়াশুনো করে লাভ কি? চাকরি হবে না ওর। এসব শুনতে শুনতেই একসময় মানুষ ভেতর থেকে ভেঙে যায়, কিন্তু অর্ণব ভাঙেনি, কারণ তার ভিতরে একটা জেদ ছিল। একদিন সে সফল হবেই। সেদিন সকালটা অন্যরকম ছিল। ভোরের হালকা ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঘরে ঢুকছিল, বাইরে পাখির ডাক, দূরে মন্দিরের ঘণ্টার শব্দ। কিন্তু অর্ণবের চোখে ঘুম ছিল না। সারা রাত সে এপাশ ওপাশ করেছে, কারণ আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজ তার বড় ইন্টারভিউ। যদি আজ সব ঠিকঠাক হয় তাহলে হয়তো তার জীবন বদলে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের সাদা শার্টটা ঠিক করছিল। কালো প্যান্ট, পুরনো কিন্তু পরিষ্কার জুতো, নিজের হাতে পালিশ করা। চোখের নিচে ক্লান্তির দাগ ছিল ঠিকই, কিন্তু চোখে আগুনও ছিল। সে নিজের ফাইলটা আবার খুলে সব কাগজ চেক করল। অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, পরিচয়পত্র সব ঠিক আছে কিনা। তারপর ঘর থেকে বের হওয়ার সময় মা সুলেখা দেবী দরজার সামনে এসে দাঁড়ালেন। ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মায়ের চোখ সব বুঝে যায়, ভয়ও বোঝে, আশা ভরসাও বোঝে। তিনি ধীরে করে ছেলের কপালে হাত রাখলেন আর শুধু বললেন, ভগবান তোকে আজ খালি হাতে ফেরাবে না বাবা। অর্ণব কিছু বলতে পারল না, শুধু মায়ের পা ছুঁয়ে বাইরে বেরিয়ে গেল, কারণ আর 1 সেকেন্ড দাঁড়ালে হয়তো কেঁদে ফেলত। রাস্তায় তখনও পুরো ভিড় জমেনি। দোকানগুলো আধো খোলা, চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে, লোকজন কাজে বেরোচ্ছে। অর্ণব তার পুরনো বাইকটা স্টার্ট করল। 7 বছরের পুরনো বাইক, কিন্তু খুব যত্নে রাখা। ইন্টারভিউ সেন্টার ছিল শহরের অন্য প্রান্তে, জেলা প্রশাসনিক ভবনের কাছে। পৌঁছতে অন্তত 40 মিনিট লাগবে। বাইক চালাতে চালাতে তার মাথায় বারবার একটা মুখ ভেসে উঠছিল। ঈশিতা সেন, তার প্রাক্তন স্ত্রী, বয়স 30, তীক্ষ্ণ চোখ, আত্মসম্মানে ভরা স্বভাব। ছোটবেলা থেকেই পুলিশের চাকরি করার স্বপ্ন ছিল মেয়েটার, আর সেই স্বপ্ন পূরণও করেছিল সে। 5 বছর আগে পরিবার থেকে অর্ণব আর ঈশিতার বিয়ে হয়েছিল। শুরুতে সবকিছু সুন্দর ছিল, ছোট্ট ভাড়া বাড়ি, অনেক স্বপ্ন, রাত জেগে গল্প, ভবিষ্যতের পরিকল্পনা। ঈশিতা বলতো একদিন সে বড় পুলিশ অফিসার হবে, আর অর্ণব বলতো সে একদিন বড় অফিসার হয়ে ঈশিতাকে গর্ব অনুভব করাবে। কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে শুরু করলো সব কিছু। অর্ণব বারবার চাকরির পরীক্ষায় অল্পের জন্য বাদ পড়ে যাচ্ছিল। সংসারে টাকার টানাপোড়ন বাড়ছিল। ঈশিতা ট্রেনিং নিয়ে ব্যস্ত হয়ে উঠছিল। দুজনের মধ্যে ঝগড়া বাড়ছিল। ছোট ছোট ভুল বোঝাবুঝি একসময় বিশাল দূরত্বে পরিণত হলো। ঈশিতা ভাবতে শুরু করলো অর্ণব জীবনে কিছু করতে পারবে না, আর অর্ণবের মনে হতে লাগলো ঈশিতাটাকে ছোট করে দেখে। দুজনের ভিতরের অহংকার একসময় এত বড় হয়ে গেল যে সম্পর্কটা আদালত পর্যন্ত পৌঁছে গেল। ডিভোর্স কাগজে সই হয়ে গেল। দুজন দুদিকে চলে গেল। তারপর ঈশিতা হয়ে উঠল কলকাতা পুলিশের ইন্সপেক্টর, আর অর্ণব নিজের ভাঙা জীবন নিয়ে পড়ে রইল। বাইক চালাতে চালাতে অর্ণব নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, আজ এসব ভাবার দিন না, আজ শুধু ইন্টারভিউ, শুধু নিজের ভবিষ্যৎ। কিন্তু জীবন কখনো মানুষের পরিকল্পনা মেনে চলে না। মেন রোডে উঠতেই সে দেখল সামনে বিশাল জ্যাম, গাড়ির লম্বা লাইন, হর্নের শব্দে পুরো রাস্তা কাঁপছে। কয়েকজন লোক দৌড়ে সামনে যাচ্ছে। কেউ বলছে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বলছে একজন পুলিশ অফিসারকে ট্রাক ধাক্কা দিয়েছে। অর্ণবের বুক হঠাৎ ধক করে উঠল। সে ধীরে ধীরে বাইক এগিয়ে নিয়ে সামনে গেল। ভিড় ক্রমেই বাড়ছিল। রাস্তার মাঝখানে মানুষ দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছে। কেউ সাহায্য করছে না, কেউ শুধু দেখছে, যেন মানুষের জীবন না একটা নাটক চলছে। ঠিক তখনই কারো মুখে সে শুনল, একজন মহিলা পুলিশ অফিসার, অবস্থা খুব খারাপ। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। ভিতর থেকে একটা ভয় উঠে এলো। সে বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল, আর পরের মুহূর্তেই তার পৃথিবী থেমে গেল। রাস্তার ওপর রক্ত ছড়িয়ে আছে, একটা ভাঙা স্কুটি দূরে পড়ে আছে, আর তার কয়েক হাত সামনে পড়ে আছে একজন মহিলা, খাকি ইউনিফর্ম, রক্তে ভেজা, মাথার পাশে রক্ত জমে ছোট্ট নদীর মতো বয়ে যাচ্ছে, চুল এলোমেলো, একটা হাত অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। অর্ণব কাঁপতে কাঁপতে সামনে হাঁটু গেড়ে বসল। তারপর যখন মুখটা পরিষ্কার করে দেখল, তার বুকের ভিতর সব কিছু ভেঙে পড়ল।
ঈশিতা শব্দটা খুব আস্তে বের হলো তার মুখ থেকে। হ্যাঁ, এ সেই ঈশিতা, তার তালাকপ্রাপ্ত স্ত্রী, যে মেয়েটাকে সে ভেবেছিল আর কোনোদিন জীবনে দেখবে না। আজ সেই মেয়েটাই তার সামনে রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। ঈশিতার চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। চারপাশে লোকজন দাঁড়িয়ে শুধু কথা বলছে, ভিডিও কর ভাই, পুলিশ কেস, অ্যাম্বুলেন্স ডাকো। কিন্তু কেউ এগিয়ে আসছে না। অর্ণবের ভিতরে হঠাৎ আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, এখানে কেউ মানুষ আছো নাকি সবাই শুধু ভিডিও তুলতে এসেছে? মুহূর্তের জন্য ভিড় চুপ হয়ে গেল। অর্ণব ঈশিতার মাথার কাছে বসে কাঁপা গলায় বলল, ঈশিতা চোখ খোলো প্লিজ। কোনো উত্তর নেই। তার মাথার ভিতরে তখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে। একদিকে ইন্টারভিউ, 7 বছরের স্বপ্ন, আর একদিকে এই মেয়েটা যে এখন মৃত্যুর সাথে লড়ছে। কেউ একজন বলল, ভাই তুমি যাও, অ্যাম্বুলেন্স আসবে। কিন্তু অর্ণব পারল না, তার পা উঠল না। কারণ কিছু সম্পর্ক আদালতের কাগজে শেষ হলেও হৃদয় থেকে শেষ হয় না। সে এক মুহূর্তেও দেরি না করে ঈশিতাকে নিজের হাতে তুলে নিল। তার সাদা শার্ট মুহূর্তে রক্তে লাল হয়ে গেল, কিন্তু সে পরোয়া করল না। একটা গাড়ির মালিককে ধরে বলল, ভাই প্লিজ হাসপাতাল পর্যন্ত নিয়ে চলুন, মানুষটা বাঁচবে না। লোকটা কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলে দিল। গাড়ি ছুটতে শুরু করলো হাসপাতালের দিকে। অর্ণব পিছনে সিটে বসে ঈশিতার মাথা নিজের কোলে ধরে রেখেছিল। নিজের শার্ট ছিঁড়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছিল। তার হাত কাঁপছিল, চোখে জল। সে বারবার বলছিল, ঈশিতা একটু চোখ খোলো, আমি আছি, কিছু হবে না তোমার। কিন্তু ঈশিতা অচেতন। বাইরে সাইরেনের শব্দ, গাড়ির হর্ন, মানুষের চিৎকার, আর ভিতরে একটা ভাঙা মানুষ তার অতীতকে বাঁচানোর চেষ্টা করছে। হাসপাতালে পৌঁছানোর পর অর্ণব প্রায় চিৎকার করে ডাক্তার ডাকল। স্ট্রেচার এলো, নার্সরা দৌড়ে এলো। ডাক্তার একবার দেখে বলল, মাথায় মারাত্মক চোট, অনেক রক্ত গেছে, এখনই অপারেশন করতে হবে। অর্ণব সব ভুলে শুধু একটা কথাই বলল, ডাক্তার যেভাবেই হোক ওকে বাঁচান। ডাক্তার কাগজ এগিয়ে দিয়ে বলল, আপনি রোগীর কে? প্রশ্নটা শুনে অর্ণব থেমে গেল। আইন অনুযায়ী সে এখন কেউ না, কিন্তু হৃদয় অনুযায়ী? সে কাপা গলায় বলল, আমি ওর স্বামী। তারপর কাপা হাতে কাগজে সই করে দিল। অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলে উঠল। দরজা বন্ধ হয়ে গেল। অর্ণব বাইরে বসে পড়ল, মাথা নিচু, হাতে শুকিয়ে যাওয়া রক্ত, চোখে ভয়। তখনই তার চোখ দেওয়ালের ঘড়িতে গেল। সকাল 10টা 5। ইন্টারভিউ শুরু হয়ে গেছে। 7 বছরের স্বপ্ন হয়তো এই মাত্র তার হাত থেকে বেরিয়ে গেল। কিন্তু অদ্ভুতভাবে সেই মুহূর্তে তার মনে ইন্টারভিউয়ের জন্য কষ্ট হচ্ছিল না। তার মনে শুধু একটা ভয় ছিল, ওই দরজার ওপারে শুয়ে থাকা মেয়েটা বাঁচবে তো? কারণ সে তখন বুঝতে পারল, কিছু মানুষকে আমরা ডিভোর্স দিতে পারি, কিন্তু হৃদয় থেকে কখনো মুছে ফেলতে পারি না। অপারেশন থিয়েটারের সামনে রাত ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠছিল। হাসপাতালের সাদা করিডোরে শুধু নার্সদের জুতোর শব্দ, আর দূরে কোথাও মেশিনের বিপ বিপ আওয়াজ ভেসে আসছিল। অর্ণব এখনও একইভাবে বসেছিল, মাথা নিচু, রক্তে ভেজা শার্ট শরীরে শুকিয়ে শক্ত হয়ে গেছে। কিন্তু সে সেদিকে তাকানোরও সময় পায়নি। তার চোখ শুধু ওই লাল বাতির দিকে, যেন ওই আলো নিভে গেলে তার জীবনও নিভে যাবে। সময় যেন থেমে গিয়েছিল, মিনিটগুলো ঘন্টার মতো লাগছিল। ঠিক তখনই একজন নার্স তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে বলল, রোগীর ব্লাড খুব দ্রুত কমে যাচ্ছে, বি নেগেটিভ রক্ত এক্ষুনি দরকার। অর্ণব এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে বলল, আমারও বি নেগেটিভ, যা লাগে নিন। নার্স একবার অবাক হয়ে তাকালো, তারপর দ্রুত তাকে নিয়ে গেল। রক্ত দেওয়ার সময় অর্ণব ছাদের দিকে তাকিয়েছিল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, এই রক্ত যদি ঈশিতাকে ফিরিয়ে আনে। সুই হাতের শিরায় ঢুকলেও সে কোনো ব্যথা অনুভব করছিল না, কারণ ভিতরের কষ্ট তার থেকেও অনেক বড় ছিল। রক্ত নেওয়া শেষ হওয়ার পরও সে বিশ্রাম না নিয়ে আবার অপারেশন থিয়েটারের সামনে এসে বসে পড়ল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ইন্টারভিউ বোর্ড থেকে কল। অর্ণব কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর ফোনটা সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে দিল। 7 বছরের স্বপ্ন এক পাশে পড়ে রইল, আর অন্য পাশে ছিল একজন মানুষ যে হয়তো তাকে আর ভালোবাসে না, তবুও যার মৃত্যু সে সহ্য করতে পারবে না। ঘণ্টাখানেক পরে হাসপাতালের বাইরে হঠাৎ পুলিশের কয়েকটা গাড়ি এসে দাঁড়ালো। সেখান থেকে দ্রুত নেমে এলেন ডিএসপি অজয় চৌধুরী, সঙ্গে আরও কয়েকজন অফিসার। তারা সরাসরি অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ালো। অজয় চৌধুরীর চোখ গিয়ে থামল অর্ণবের ওপর। রক্তে ভেজা শার্ট, ক্লান্ত মুখ, কাঁপা চোখ। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অর্ণব ধীরে বলল, আমি ওকে এখানে নিয়ে এসেছি। পুরো ঘটনা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, আজ আপনি না থাকলে ইন্সপেক্টর ঈশিতা হয়তো বাঁচত না। অর্ণব কিছু বলল না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে অপারেশন থিয়েটারের লাল আলো নিভে গেল। ডাক্তার বাইরে এলেন। সবার নিঃশ্বাস যেন থেমে গেল। ডাক্তার মাস্ক খুলে বললেন, অপারেশন সফল হয়েছে। মাথায় মারাত্মক চোট ছিল, কিন্তু আপাতত বিপদ কেটে গেছে। তবে আগামী 48 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। কথাটা শোনার পর অর্ণবের বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। সে দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল, কারণ সে বুঝেছিল ঈশিতা এখনও বেঁচে আছে।
কিছুক্ষণ পরে ঈশিতাকে আইসিইউতে নেওয়া হলো। কাচের ওপাশে সাদা বিছানায় শুয়ে থাকা মেয়েটাকে দেখে অর্ণবের বুকটা মুচড়ে দিয়ে উঠল। এত শক্ত মনের মেয়েটা আজ এত অসহায়। তার মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন, শরীরে অসংখ্য তার। অর্ণব কাচের সামনে দাঁড়িয়ে খুব আস্তে বলল, তুমি সবসময় বলতে আমি দুর্বল, কিন্তু দেখো আজও তোমাকে ছেড়ে যেতে পারলাম না। তার গলা কেঁপে উঠল। রাত প্রায় 12টার দিকে নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য একজন দেখা করতে পারবেন। অজয় চৌধুরী ভেবেছিলেন তিনি যাবেন, কিন্তু নার্স বলল, রোগী একজনের নাম বলেছে, অর্ণব। মুহূর্ত চারপাশ চুপ হয়ে গেল। অর্ণব ধীরে ধীরে আইসিইউর ভিতরে ঢুকল। ঠান্ডা আলোয় ঈশিতার মুখটা খুব ফ্যাকাশে লাগছিল, কিন্তু সে চোখ খুলে অর্ণবকে দেখার চেষ্টা করছিল। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর তার ঠোঁট কাঁপল। খুব আস্তে বের হলো, তুমি? অর্ণব চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আমি। ঈশিতার চোখ ভিজে উঠল। তার দুর্বল হাতটা ধীরে ধীরে এগিয়ে এলো। অর্ণব তাড়াতাড়ি তার হাতটা ধরে ফেলল। হাতের সেই স্পর্শে দুজনেই কেঁপে উঠল, কারণ 2 বছর পর তারা আবার একে অপরকে ছুঁয়েছে। ঈশিতা খুব কষ্ট করে বলল, তুমি কেন এলে? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তোমাকে ওই অবস্থায় ফেলে যেতে পারিনি। ঈশিতার চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল। মেশিনের শব্দ একটু বেড়ে গেল। নার্স তাড়াতাড়ি বলল, রোগীকে বেশি কথা বলতে দেওয়া যাবে না। অর্ণব হাতটা আলতো করে চেপে ধরে বলল, আমি বাইরে আছি, কোথাও যাচ্ছি না। ঈশিতা চোখ বন্ধ করার আগে খুব আস্তে বলল, যেও না। এই দুটো শব্দ অর্ণবের ভিতরের সব কিছু ভেঙে দিল। পরদিন সকালে ঈশিতার অবস্থা কিছুটা ভালো হলো। তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হলো। অর্ণব তখনও হাসপাতালে। রাতভর সে একবারও বাড়ি যায়নি। ঈশিতা তাকে দেখে ধীরে বলল, তোমার তো কাল ইন্টারভিউ ছিল। অর্ণব হালকা হেসে বলল, হয়েছিল। ঈশিতা বুঝে গেল। তার চোখ ভিজে উঠল। আমার জন্য? অর্ণব চুপ করে রইল। সেই নীরবতাই উত্তর ছিল। ঈশিতা মুখ ঘুরিয়ে কান্না লুকোতে চেষ্টা করল। তারপর ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। অর্ণব আস্তে বলল, ঘৃণা করলে হয়তো আজ এত ভয় পেতাম না। সেই দিন বিকেলে ডিএসপি অজয় চৌধুরী একটা ভয়ঙ্কর সত্যি জানালেন। ঈশিতার অ্যাক্সিডেন্ট আসলে দুর্ঘটনা ছিল না। সে একটা বড় ক্রিমিনাল চক্রের তদন্ত করছিল, আর সেই কারণেই তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ঈশিতা সব শুনে চুপ হয়ে গেল। অর্ণবের বুক ঠান্ডা হয়ে গেল, কারণ সে বুঝল সে শুধু ঈশিতাকে হাসপাতালে আনেনি, সে অজান্তেই তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। রাত নামার পরে ঈশিতা খুব আস্তে অর্ণবকে জিজ্ঞেস করল, আমরা কি খুব ভুল করেছিলাম? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমরা দুজনেই অহংকারে হেরে গিয়েছিলাম। ঈশিতা চোখ বন্ধ করে বলল, তালাকের পর আমি ভেবেছিলাম সব সহজ হয়ে যাবে, কিন্তু একা একটা বাড়িতে ফিরে বুঝেছি নিঃসঙ্গতা খুব ভয়ঙ্কর। অর্ণব নিচের দিকে তাকিয়ে বলল, আমিও প্রতি রাতে তোমাকে ফোন করতে চেয়েছি, কিন্তু ভয় পেয়েছি। ঈশিতা তাকালো, কিসের ভয়? অর্ণব কষ্টের হাসি দিয়ে বলল, যদি তুমি বলে দাও আর কখনো ফোন করো না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নীরবতার মধ্যে পুরনো দূরত্বটা ধীরে ধীরে কমতে শুরু করল। পরবর্তী কয়েকটা দিন যেন অদ্ভুত শান্তিতে কেটে যেতে লাগল। অর্ণব প্রতিদিন সকালে হাসপাতালে আসত, কখনো মায়ের হাতে রান্না করা খাবার নিয়ে, কখনো ফল, কখনো বই, কারণ সে জানত ঈশিতা বই পড়তে ভালোবাসে। ধীরে ধীরে তাদের কথাও বাড়তে লাগল। প্রথমে সাধারণ কথা, তারপর পুরনো স্মৃতি, তারপর সেই সব কষ্ট যেগুলো তারা কখনো কাউকে বলেনি। একদিন বিকেলে জানালা দিয়ে রোদ এসে ঈশিতার বিছানার উপর পড়ছিল। সে চুপচাপ বাইরে তাকিয়েছিল। হঠাৎ বলল, জানো, ডিভোর্সের পরও আমি তোমার নম্বর কখনো ডিলিট করিনি। অর্ণব অবাক হয়ে তাকালো। ঈশিতা হালকা হেসে বলল, অনেকবার কল করতে চেয়েছি, কিন্তু ভাবতাম তুমি হয়তো নতুন জীবন শুরু করে ফেলেছ। অর্ণব মৃদু গলায় বলল, আমি তো তোমাকেই ভুলতে পারিনি। কথাটা শুনে ঈশিতার চোখ আবার ভিজে উঠল। 1 সপ্তাহ পরে ডাক্তার বললেন, ঈশিতা এখন বাড়ি যেতে পারবে, কিন্তু সম্পূর্ণ বিশ্রাম দরকার। ঈশিতা চিন্তায় পড়ে গেল, কারণ তার নিজের ফ্ল্যাটে দেখাশোনার মতো কেউ ছিল না। ঠিক তখনই অর্ণব বলল, মা বলেছেন তুমি আমাদের বাড়িতে থাকবে। ঈশিতা হতবাক হয়ে তাকিয়ে রইল। আমি? তোমাদের বাড়িতে? অর্ণব শান্তভাবে বলল, মা নিজে বলেছেন। ঈশিতার চোখে জল চলে এলো, কারণ সে জানত এই বাড়িটাই একসময় তার নিজের ছিল। সেদিন যখন গাড়ি গিয়ে অর্ণবদের বাড়ির সামনে থামল, সুলেখা দেবী দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ঈশিতা গাড়ি থেকে নামতেই তিনি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। আয় মা, অনেক কষ্ট পেয়েছিস। এই একটা বাক্য শুনেই ঈশিতা আর নিজেকে সামলাতে পারল না। সে ছোট্ট বাচ্চার মতো কেঁদে ফেলল। অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুকের ভিতরটা অদ্ভুত শান্তিতে ভরে যাচ্ছিল। পরের দিনগুলো ধীরে ধীরে বদলে দিতে লাগল সবকিছু। সকালে সুলেখা দেবী ঈশিতাকে ওষুধ খাওয়াতেন। অর্ণব অফিসের প্রস্তুতি নিত। রাতে 3 জন একসাথে বসে খেত। অনেকদিন পরে বাড়িটায় আবার হাসির শব্দ ফিরেছিল। একদিন রাতে ছাদে দাঁড়িয়ে ঈশিতা হঠাৎ বলল, অর্ণব, যদি সেদিন ওই রাস্তায় তুমি না থাকতে? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে হয়তো আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। ঈশিতা ধীরে তার দিকে তাকালো। আর আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না আমি এখনো তোমাকে ভালোবাসি। অর্ণবের বুক কেঁপে উঠল।
এতদিনের জমে থাকা সব কষ্ট, অভিমান, দূরত্ব যেন এক মুহূর্তে গলে গেল। সে ধীরে ধীরে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালো, খুব আস্তে বলল, আমিও কোনোদিন ভালোবাসা বন্ধ করিনি। ঈশিতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বলল, আমরা কি আবার শুরু করতে পারি? অর্ণব তার হাতটা ধরে বলল, যদি এবার অহংকারকে আমাদের মাঝে না আসতে দাও তাহলে পারি। ঠিক তখনই নিচ থেকে সুলেখা দেবীর ডাক ভেসে এলো, তোরা দুজন কোথায়? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। দুজন একসাথে হেসে ফেলল। অনেকদিন পরে সেই হাসিতে কোনো কষ্ট ছিল না। কয়েক মাস পরে অর্ণব আবার ইন্টারভিউ দিল, আর এবার সে সফল হলো। চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার দিন সে প্রথমে মায়ের পায়ে হাত রাখল, তারপর ঈশিতার দিকে তাকালো। ঈশিতার চোখ ভরা গর্ব আর ভালোবাসা। সে হেসে বলল, আমি বলেছিলাম না তুমি পারবে? অর্ণব মুচকি হেসে উত্তর দিল, হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি বলেই নিজেকে খুঁজে পেয়েছি। একসময় যে সম্পর্ক আদালতের কাগজে শেষ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কই আবার নতুন করে বাঁচতে শুরু করল। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো পুরোপুরি শেষ হয় না। সময় তাকে দূরে সরিয়ে দিতে পারে, অহংকার তাকে ভেঙে দিতে পারে, কিন্তু ভাগ্য যদি দ্বিতীয়বার সুযোগ দেয়, তাহলে কিছু মানুষ আবার ফিরে আসে, আরও বেশি আপন হয়ে, আরও বেশি সত্যি হয়ে। আর সেই কারণেই হয়তো বলা হয়, কিছু গল্প শেষ হওয়ার পরও শেষ হয় না, আসল গল্পটা তখনই শুরু হয়।